আসসালামু আলাইকুম। চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্যাম্পাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রায় 6 মাস আমরা শ্রেণী কার্যক্রমের সাথে তোমাদের সাথে সরাসরি শ্রেণী কার্যক্রমে আমরা অংশগ্রহণ করতে পারছি না। এই জন্য আমরা যেমন কষ্ট পাচ্ছি, আমার বিশ্বাস তোমরাও একইভাবে আমাদেরকে অনেক মিস করছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের এই করোনা সংকটকালীন সময় শিক্ষার্থীদেরকে পাঠের সাথে সম্পৃক্ত রাখার জন্য অনলাইন ক্যাম্পাস চালু করার নির্দেশ দিয়েছে। তারই ধারাবাহিকতায় চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজ আমাদের এই অনলাইন ক্যাম্পাস চালু করেছে। ইতোমধ্যে তোমাদের সাথে এর পূর্বে আমরা একাধিক ক্লাসে অংশগ্রহণ করেছি। আজকেও ঠিক একইভাবে তোমাদের সাথে আমরা একটি নতুন বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। আমি মোর্শেদ হোসেন, প্রভাষক বাংলা, চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমাদের যে বিষয়টি নিয়ে কথা হবে সেটি হচ্ছে দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের বাক্যতত্ত্বের অংশে বাক্য নিয়ে আমরা কথা বলব। প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিপূর্বে যখন হাই স্কুলে ছিলে তখনও একইভাবে এই বাক্য নিয়ে সেখানে তোমাদের শিক্ষকরা কথা বলেছেন। বাক্যের সংজ্ঞা, একটি সার্থক বাক্যের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, অথবা বাক্য কত প্রকার ও কি কি, অথবা এই গঠনগত দিক থেকে বাক্যকে আমরা কিভাবে শ্রেণীবিভাগ করতে পারি, এইসব বিষয়ের উপর সেখানে আলোচনা হয়েছে। আজকে আমরা ঠিক একইভাবে একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা দরকার সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো। আজকে প্রথমে এই বিষয়টি সম্পর্কে জানার আগে আমি একটু বাক্যের ডেফিনেশন বা সংজ্ঞা নিয়ে আমি তোমাদেরকে বিষয়টি ক্লিয়ার করছি। তোমরা জানো বাক্য কাকে বলে। এটি ইতিপূর্বে আমরা এভাবে হয়তোবা পড়েছিলাম যে কতগুলো শব্দ একত্রে বসে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে আমরা বাক্য বলি। আমরা ঠিক বইয়ের ভাষায় যদি বলি এক বা একাধিক পদের সমন্বয়ে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে। ইচ্ছে করলে তোমরা নোট নিতে পারো। আমি আবার বলছি, এক বা একাধিক পদের সমন্বয়ে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে। এখানে একটি পদের কথাও বলা হচ্ছে, যেমন একটি পদ কিভাবে আবার বাক্য হয়, এটি প্রশ্ন আসাটাই স্বাভাবিক। যেমন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি ভাত খেয়েছো কিনা, তুমি একটা শব্দ দিয়ে বা একটা পদ দিয়ে উত্তরটা দিতে পারবে হ্যাঁ অথবা না, তাহলে মনের ভাব তো সেখানে প্রকাশ করা হচ্ছে। সুতরাং একটি শব্দ বা একটি পদ কখনো কখনো বাক্য হতে পারে। এই জন্য বলা হচ্ছে এক বা একাধিক পদের সমন্বয়। একটা অধিক তো অবশ্যই। যেমন আমরা এখানে একটি উদাহরণ লিখেছি, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অথবা স্বাধীন রাষ্ট্র। যদি আমরা এটাই বলি বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, এখানে তুমি লক্ষ্য করো বাংলাদেশ একটি স্বাধীন এবং রাষ্ট্র, চারটি পদ মিলে সম্পূর্ণ মনের ভাবটা প্রকাশ করা হয়েছে। সুতরাং আমরা এটিকে বলতে পারি এটি একটি বাক্য। বাংলাদেশ একটি পদ বিশিষ্ট, একটি স্বাধীন, আবার বলছি রাষ্ট্র, চারটি পদের সমন্বয়ে একটি বাক্য তৈরি হয়েছে। সুতরাং এটাকে আমরা বাক্য বলতে পারি। উপরের ডেফিনেশন বা যে সংজ্ঞাটা আমরা দিয়েছি সেই সংজ্ঞার সাথে আমরা যদি মিল রেখে বলি বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্রের একটি বাক্য। ঠিক কিভাবে যদি এবার জিজ্ঞেস করা হয় একটি সার্থক বাক্য হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য দরকার বা কি কি গুণ থাকা প্রয়োজন, সেই বিষয়টি নিয়ে আমরা জানি একটি সার্থক বাক্য গঠনের জন্য বা একটি সার্থক বাক্য হওয়ার জন্য যে গুণগুলো, তিনটি প্রধান গুণের প্রয়োজন বা তিনটি গুণ প্রয়োজন। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, আরেকটি হচ্ছে আসক্তি, আরেকটি হচ্ছে যোগ্যতা। একটু এখানে আমরা বোর্ডে দেখাই। আকাঙ্ক্ষা এক, আকাঙ্ক্ষা দুই হচ্ছে আসক্তি
এই হচ্ছে যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এই যদি তাহলে প্রশ্ন করা হয় বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা দরকার, তাহলে আমরা বাক্যের সংজ্ঞা দিলাম এবং কয়টি গুণ, 3টি গুণের কথা বললাম। আর 3টি গুণ কি কি, সেটা হচ্ছে একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা হচ্ছে আসক্তি, আর একটি হচ্ছে যোগ্যতা। একটু আকাঙ্ক্ষা এটি একটু যদি আমরা বিস্তারিত আলোচনা করি, অর্থাৎ মূলত হচ্ছে বাক্যের মধ্যে আমরা তো আগেই বলেছি একটি পদ হতে পারে, একটির অধিক পদ হতে পারে। যেমন ধরে আমরা এক্ষেত্রে বলা যায়, অর্থাৎ বাক্যের অর্থ সম্পূর্ণরূপে বোঝার জন্য, বাক্যের অর্থ সম্পূর্ণরূপে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, এটাকে মূলত আমরা বলছি আকাঙ্ক্ষা। বাক্যের অর্থ সম্পূর্ণরূপে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তাকে বলা হচ্ছে আকাঙ্ক্ষা। এক্ষেত্রে যেমন আমরা বলতে পারি, এখানে একটি উদাহরণ আমি লিখেছি, ছেলেরা ফুটবল, এরপরে আমি আর কিছুই বললাম না। এখন এরপর ছেলেরা ফুটবল, ফুটবল বিক্রি করে, ফুটবল খেলছে, মানে তার আমার আকাঙ্ক্ষার কি নিবৃত্তি ঘটেছে? জাস্ট ছেলেরা ফুটবল বলার পর আমার আকাঙ্ক্ষার নিবৃত্তি ঘটেনি, আমার আরো কিছু শোনার ইচ্ছা আছে, বা এখানে শ্রোতার আরো কিছু শোনার মতো আকাঙ্ক্ষা রয়েছে। যদি বলা হয় ছেলেরা ফুটবল খেলছে, তাহলে এই বাক্যে পুরোপুরি আকাঙ্ক্ষার নিবৃত্তি ঘটে। বাক্যের শ্রোতা নতুন কোনো শব্দ শোনার ইচ্ছা সেখানে তার ভেতরে জাগ্রত হয় না, কিন্তু এখানে আকাঙ্ক্ষা নিবৃত্তি করেছে, সুতরাং আমরা বলতে পারি এটি একটি সার্থক বাক্য। ঠিক একইভাবে পরের স্টেপে যদি বলা হয় আসক্তি, আসক্তি এটাকে আমরা বলি আবার নৈকট্য, অর্থাৎ বাক্যের অর্থকে সুসংহত করার জন্য যে সুশৃঙ্খল যে পদবিন্যাস, বাক্যের অর্থকে সুসংহত করার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসের নামটাই হচ্ছে মূলত আসক্তি বা নৈকট্য। অর্থাৎ আমরা এক্ষেত্রে বাক্যের অর্থ সুসংহত করার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসে আসক্তি। যেমন আমরা এখানে একটি আমি বাক্য লিখেছি, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে। এই বাক্য আমাদের শোনারা প্রথমত যেটি ছিল যে আকাঙ্ক্ষা নিবৃত্তি ঘটেছে, দ্বিতীয় বিষয়টা হচ্ছে এখানে সুশৃঙ্খল ভাবে বসানো হয়েছে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে। একটির পর আরেকটি সুশৃঙ্খল ভাবে আমরা বসেছি, কিন্তু এটাকে আমি যদি ঘুরিয়ে ভাবে লিখি, এখন আমরা একটু দেখাই, দেশটাকে আমি সরিয়ে এখানে নিয়ে আসলাম, মুক্তিযোদ্ধারা করেছেন স্বাধীন, বা এক্ষেত্রে আরো ঘুরিয়ে নিয়ে আসলাম স্বাধীন মুক্তিযোদ্ধা, স্বাধীনটাকে আরো আগে নিয়ে আসলাম। এক্ষেত্রে যদি স্বাধীনটাকে এখানে নিয়ে আসি, স্বাধীন মুক্তিযোদ্ধারা করেছেন দেশ, এখানে কি সুশৃঙ্খল ভাবে বাক্যটি বসানো হয়েছে? বাক্যটিতে পদবিন্যাস কি হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে এক্ষেত্রে এই বাক্য আসক্তি বা সঠিকভাবে আমরা সুশৃঙ্খল ভাবে পদবিন্যাস ছিল না, তাহলে আমরা আমাদের এখানে লিখতে হবে ঠিক আগের কথাটি, যেখানে মুক্তিযোদ্ধারা স্বাধীন, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। পরের স্টেপে যদি আমরা আসি, 3 নাম্বার গুণ, সেটা হচ্ছে যোগ্যতা। যোগ্যতাটা হচ্ছে কি, অর্থাৎ একটি বাক্যের মধ্যে অর্থগত এবং ভাবগত মেলবন্ধন থাকতে হবে। যে শব্দগুলো আমরা ব্যবহার করি বা একটি বাক্যের মধ্যে যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি, ওই শব্দগুলোর একটা অর্থগত এবং ভাবগত মিল থাকতে হবে। যেমন আমরা যদি বলি সচরাচর আকাশে পাখি উড়ে, আকাশে প্লেন উড়ে, যদি এখন তুমি বলো যে আকাশে গরু উঠছে, তাহলে স্বাভাবিকভাবে বলা শুরু করবে কি, মানে স্যারের বোধহয় স্যার তো আসলে কিছু আর মাথায় কোনো সমস্যা দেখা দিল কিনা, এরকম কথা তো বলা, মানে আমি অর্থাৎ আবার একটা বিষয় হারিয়ে ফেললাম, সেটা হচ্ছে আমি আমার যোগ্যতা হারিয়ে ফেললাম। মানে শিক্ষক হিসেবে যে যোগ্যতা থাকার দরকার, সেই যোগ্যতা আমার ভেতরে তখন থাকবে না। ঠিক একইভাবে আমরা যদি বলি এরকম চৈত্র মাস,
চৈত্র মাসে প্রচন্ড রকম রোদ থাকে, যেমন এখনো আমরা দেখতে পাচ্ছি প্রায় 32-33 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেখা যাচ্ছে। ঠিক একইভাবে যদি এটা 42 ডিগ্রি বা 43 ডিগ্রি চৈত্র মাসের দিকে এরকম হয়ে যায় বা থাকে, সেই ক্ষেত্রে আমরা যদি বলি চৈত্রের রোদে বন্যা হয়েছে, এটা যদি বলা হয়, কেউ কি বিশ্বাস করবে যে চৈত্র মাসে যে পরিমাণ রোদ থাকে এই রোদের মধ্যে সচরাচর বন্যা হওয়া মানে এটা হতে পারে না। কিন্তু এক্ষেত্রে যদি বলা হয় চৈত্রের রোদে খরা হয়েছে, তাহলে এটা বিশ্বাসযোগ্য হবে। এই জন্য বলা হচ্ছে এই অর্থগত এবং বাধ্যতার মিল থাকতে হবে। যে বাক্যের মধ্যে আমরা যে শব্দগুলো ব্যবহার করব, ওই শব্দগুলো অর্থগত এবং ভাবগত যদি মেলবন্ধন না থাকে, তাহলে ও বাক্য যোগ্যতা হারাবে। তো সুতরাং আমরা একটু বলি, পেছনের দিকে যদি যাই আমরা একটু দেখি, একটি এক বা একাধিক পদের সমন্বয়ে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে আমরা বাক্য বলি। একটি সার্থক বাক্যের কি কি বৈশিষ্ট্য থাকা আবশ্যক যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আমরা বলবো একটি সার্থক বাক্যের তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে: 1 আকাঙ্ক্ষা, 2 আসক্তি, 3 যোগ্যতা। তো সুতরাং আজকে আমরা ঠিক আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলেছি। আগামী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ঘরে থাকবে এবং নিরাপদে থাকবে। আর এই ক্ষেত্রে একটু বাসায় কাজ করতে হবে। যদি বাসায় কাজ না করো, তাহলে তোমরা নিজের ক্ষতিটা নিজে করছো আমি মনে করি। আমার অনুরোধ থাকবে, আজকে যে বিষয়টি নিয়ে আমরা বাক্য নিয়ে কথা বলছি, বাক্য তত্ত্বের, এখানে যে প্রশ্নটা সচরাচর হয় সেটি হচ্ছে একটি বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা আবশ্যক, এটির উপর একটি প্রশ্ন রেডি করবে। আমরা যখনই তোমাদের সাথে সরাসরি দেখা হবে, আমরা সেই সময় এই প্রশ্নটি আমি দেখব, সিন করে নিতে বলতে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্যাম্পাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রায় 6 মাস আমরা শ্রেণী কার্যক্রমের সাথে তোমাদের সাথে সরাসরি শ্রেণী কার্যক্রমে আমরা অংশগ্রহণ করতে পারছি না। এই জন্য আমরা যেমন কষ্ট পাচ্ছি, আমার বিশ্বাস তোমরাও একইভাবে আমাদেরকে অনেক মিস করছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের এই করোনা সংকটকালীন সময় শিক্ষার্থীদেরকে পাঠের সাথে সম্পৃক্ত রাখার জন্য অনলাইন ক্যাম্পাস চালু করার নির্দেশ দিয়েছে। তারই ধারাবাহিকতায় চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজ আমাদের এই অনলাইন ক্যাম্পাস চালু করেছে। ইতোমধ্যে তোমাদের সাথে এর পূর্বে আমরা একাধিক ক্লাসে অংশগ্রহণ করেছি। আজকেও ঠিক একইভাবে তোমাদের সাথে আমরা একটি নতুন বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। আমি মোর্শেদ হোসেন, প্রভাষক বাংলা, চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমাদের যে বিষয়টি নিয়ে কথা হবে সেটি হচ্ছে দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের বাক্যতত্ত্বের অংশে বাক্য নিয়ে আমরা কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিপূর্বে যখন হাই স্কুলে ছিলে, তখনও একইভাবে এই বাক্য নিয়ে সেখানে তোমাদের শিক্ষকরা কথা বলেছেন। বাক্যের সংজ্ঞা, একটি সার্থক বাক্যের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, অথবা বাক্য কত প্রকার ও কি কি, অথবা এই গঠনগত দিক থেকে বাক্যকে আমরা কিভাবে শ্রেণীবিভাগ করতে পারি, এইসব বিষয়ের উপর সেখানে আলোচনা হয়েছে। আজকে আমরা ঠিক একইভাবে একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা দরকার সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো। আজকে প্রথমে এই বিষয়টি সম্পর্কে জানার আগে আমি একটু বাক্যের ডেফিনেশন বা সংজ্ঞা নিয়ে আমি তোমাদেরকে বিষয়টি ক্লিয়ার করছি। তোমরা জানো বাক্য কাকে বলে। এটি ইতিপূর্বে আমরা এভাবে হয়তো বা পড়েছিলাম যে কতগুলো শব্দ একত্রে বসে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তবে তাকে আমরা বাক্য বলি। আমরা ঠিক বইয়ের ভাষায় যদি বলি, এক বা একাধিক পদের সমন্বয়ে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তখন তাকে বাক্য বলে।
ইচ্ছে করলে তোমরা নোট নিতে পারো। আমি আবার বলছি, এক বা একাধিক পদের সমন্বয়ে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে। এখানে একটি পদের কথাও বলা হচ্ছে, যেমন একটি পদ কিভাবে আমার বাক্য হয়, এটি প্রশ্ন আসাটাই স্বাভাবিক। যেমন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি ভাত খেয়েছো কিনা, তুমি একটা শব্দ দিয়ে বা একটা পদ দিয়ে উত্তরটা দিতে পারবে, হ্যাঁ অথবা না। তাহলে মনের ভাব তো সেখানে প্রকাশ করা হচ্ছে। সুতরাং একটি শব্দ বা একটি পদ কখনো কখনো বাক্য হতে পারে। এই জন্য বলা হচ্ছে এক বা একাধিক পদের সমন্বয়, একটা অধিক তো অবশ্যই। যেমন আমরা এখানে একটি উদাহরণ লিখেছি, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অথবা স্বাধীন রাষ্ট্র। যদি আমরা এটাই বলি বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, এখানে তুমি লক্ষ্য করো বাংলাদেশ একটি স্বাধীন এবং রাষ্ট্র, চারটি পদ মিলে সম্পূর্ণ মনের ভাবটা প্রকাশ করা হয়েছে। সুতরাং আমরা এটিকে বলতে পারি এটি একটি বাক্য। বাংলাদেশ একটি পদ, বিশিষ্য একটি স্বাধীন, আবার বলছি রাষ্ট্র, চারটি পদের সমন্বয়ে একটি বাক্য তৈরি হয়েছে। সুতরাং এটাকে আমরা বাক্য বলতে পারি। উপরের ডেফিনেশন বা যে সংজ্ঞাটা আমরা দিয়েছি সেই সংজ্ঞার সাথে আমরা যদি মিল রেখে বলি বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্রের একটি বাক্য। ঠিক একইভাবে যদি এবার জিজ্ঞেস করা হয় একটি সার্থক বাক্য হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য দরকার বা কি কি গুণ থাকা প্রয়োজন, সেই বিষয়টি নিয়ে আমরা জানি একটি সার্থক বাক্য গঠনের জন্য বা একটি সার্থক বাক্য হওয়ার জন্য যে গুণগুলো, তিনটি প্রধান গুণের প্রয়োজন বা তিনটি গুণ প্রয়োজন। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, আরেকটি হচ্ছে আসক্তি, আরেকটি হচ্ছে যোগ্যতা। একটু এখানে আমরা বোর্ডে দেখাই। আকাঙ্ক্ষা এক, আকাঙ্ক্ষা দুই হচ্ছে আসক্তি, তিন হচ্ছে যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এই যদি তাহলে প্রশ্ন করা হয় বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা দরকার, তাহলে আমরা বাক্যের সংজ্ঞা দিলাম এবং কয়টি গুণ, তিনটি গুণের কথা বললাম। আর তিনটি গুণ কি কি সেটা হচ্ছে, একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা হচ্ছে আসক্তি, আর একটি হচ্ছে যোগ্যতা। একটু আকাঙ্ক্ষা এটি একটু যদি আমরা বিস্তারিত আলোচনা করি, অর্থাৎ মূলত হচ্ছে বাক্যের মধ্যে আমরা তো আগেই বলেছি একটি পদ হতে পারে, একের অধিক পদ হতে পারে। যেমন ধরে আমরা এক্ষেত্রে বলা যায়, অর্থাৎ বাক্যের অর্থ সম্পূর্ণরূপে বোঝার জন্য, বাক্যের অর্থ সম্পূর্ণরূপে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, এটাকে মূলত আমরা বলছি আকাঙ্ক্ষা। বাক্যের অর্থ সম্পূর্ণরূপে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকে বলা হচ্ছে আকাঙ্ক্ষা। এক্ষেত্রে যেমন আমরা বলতে পারি, এখানে একটি উদাহরণ আমি লিখেছি, ছেলেরা ফুটবল, এরপরে আমি আর কিছু বললাম না। এখন এরপর ছেলেরা ফুটবল, ফুটবল বিক্রি করে, ফুটবল খেলছে, মানে তার আমার আকাঙ্ক্ষার কি নিবৃত্তি ঘটেছে? জাস্ট ছেলেরা ফুটবল বলার পর আমার আকাঙ্ক্ষার নিবৃত্তি ঘটেনি, আমার আরো কিছু শোনার ইচ্ছা আছে বা এখানে শ্রোতার আরো কিছু শোনার মতো আকাঙ্ক্ষা রয়েছে। যদি বলা হয় ছেলেরা ফুটবল খেলছে, তাহলে এই বাক্যে পুরোপুরি আকাঙ্ক্ষার নিবৃত্তি ঘটে। বাক্যের শ্রোতা নতুন কোনো শব্দ শোনার ইচ্ছা সেখানে তার ভেতরে জাগ্রত হয় না, এখানে আকাঙ্ক্ষা নিবৃত্তি করেছে। সুতরাং আমরা বলতে পারি এটি একটি সার্থক বাক্য। ঠিক একইভাবে পরের স্টেপে যদি বলা হয় আসক্তি, আসক্তি এটাকে আমরা বলি আবার নৈকট্য, অর্থাৎ বাক্যের অর্থকে সুসংহত করার জন্য যে সুশৃঙ্খল যে পদবিন্যাস, বাক্যের অর্থকে সুসংহত করার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসের নামটাই হচ্ছে মূলত আসক্তি বা নৈকট্য। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে বাক্যের অর্থ সুসংহত করার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসে আসক্তি। যেমন আমরা এখানে একটি আমি বাক্য লিখেছি, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে। এই বাক্যে আমাদের শোনারা
প্রথমত যেটি ছিল যে আকাঙ্ক্ষা নিবৃত্তি ঘটেছে, দ্বিতীয় বিষয়টা হচ্ছে এখানে সুশৃঙ্খল ভাবে বসানো হয়েছে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে। একটি পর আরেকটি সুশৃঙ্খল ভাবে আমরা বসেছি, কিন্তু এটাকে আমি যদি ঘুরিয়ে ভাবে লিখি, এখন আমরা একটু দেখাই, দেশটাকে আমি সরিয়ে এখানে নিয়ে আসলাম মুক্তিযোদ্ধারা করেছেন স্বাধীন, বা এক্ষেত্রে আরো ঘুরিয়ে নিয়ে আসলাম স্বাধীন মুক্তিযোদ্ধা, স্বাধীনটাকে আরো আগে নিয়ে আসলাম। এক্ষেত্রে যদি স্বাধীনটাকে এখানে নিয়ে আসি, স্বাধীন মুক্তিযোদ্ধারা করেছেন দেশ, এখানে কি সুশৃঙ্খল ভাবে বাক্যটি বসানো হয়েছে? বাক্যটিতে পদবিন্যাস কি হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে এক্ষেত্রে এই বাক্য সত্যি বা সঠিকভাবে আমরা সুশৃঙ্খলভাবে পদবিন্যাস ছিল না, তারা আমাদের এখানে লিখতে হবে ঠিক আগের কথাটি, যেখানে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। পরের স্টেপে যদি আমরা আসি, 3 নাম্বার গুণ, সেটা হচ্ছে যোগ্যতা। যোগ্যতাটা হচ্ছে কি, অর্থাৎ একটি বাক্যের মধ্যে অর্থগত এবং ভাবগত মেলবন্ধন থাকতে হবে। যে শব্দগুলো আমরা ব্যবহার করি বা একটি বাক্যের মধ্যে যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি, ওই শব্দগুলোর একটা অর্থগত এবং ভাবগত মিল থাকতে হবে। যেমন আমরা যদি বলি সচরাচর আকাশে পাখি উড়ে, আকাশে প্লেন উড়ে, যদি এখন তুমি বলো যে আকাশে গরু উঠছে, তাহলে স্বাভাবিকভাবে বলা শুরু করবে কি, মানে স্যারের বোধহয় স্যার তো আসলে ইকচুয়াল মাথা কোনো সমস্যা দেখা দিল কিনা, এরকম কথা তো বলা, মানে আমি অর্থাৎ আমার একটা বিষয় হারিয়ে ফেললাম, সেটা হচ্ছে আমি আমার যোগ্যতা হারিয়ে ফেললাম। মানে শিক্ষক হিসেবে যে যোগ্যতা থাকার দরকার, সে যোগ্যতা আমার ভেতরে তখন থাকবে না। ঠিক একইভাবে আমরা যদি বলি এরকম চৈত্র মাসে প্রচন্ড রকম রোদ থাকে, যেমন এখনো আমরা দেখতে পাচ্ছি প্রায় 32-33 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেখা যাচ্ছে। ঠিক একইভাবে যদি এটা 42 ডিগ্রি বা 43 ডিগ্রি চৈত্র মাসের দিকে এরকম হয়ে যায় বা থাকে, সেই ক্ষেত্রে আমরা যদি বলি চৈত্রের রোদে বন্যা হয়েছে, এটা যদি বলা হয়, কেউ কি বিশ্বাস করবে যে চৈত্র মাসে যে পরিমাণ রোদ থাকে, এই রোদের মধ্যে সচরাচর বন্যা হওয়া মানে এটা হতে পারে না। কিন্তু এক্ষেত্রে যদি বলা হয় চৈত্রের রোদে খরা হয়েছে, তাহলে এটা বিশ্বাসযোগ্য হবে। এই জন্য বলা হচ্ছে এই অর্থগত এবং বাধ্যগত মিল থাকতে হবে। যে বাক্যের মধ্যে আমরা যে শব্দগুলো ব্যবহার করব, ওই শব্দগুলো অর্থগত এবং ভাবগত যদি মেলবন্ধন না থাকে, তাহলে ওই বাক্য যোগ্যতা হারাবে। তো সুতরাং আমরা একটু বলি, পেছনের দিকে যদি যাই, আমরা একটু দেখি, একটি এক বা একাধিক পদের সমন্বয়ে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে আমরা বাক্য বলি। একটি সার্থক বাক্যের কি কি বৈশিষ্ট্য থাকা আবশ্যক যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আমরা বলবো একটি সার্থক বাক্যের 3টি বৈশিষ্ট্য থাকতে হবে। 1 আকাঙ্ক্ষা, 2 আসক্তি, 3 যোগ্যতা। তো সুতরাং আজকে আমরা ঠিক আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলেছি। আগামী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ঘরে থাকবে এবং নিরাপদে থাকবে। আর এই ক্ষেত্রে একটু বাসায় কাজ করতে হবে। যদি বাসায় কাজ না করো, তাহলে তোমরা নিজের ক্ষতিটা নিজে করছো আমি মনে করি। আমার অনুরোধ থাকবে, আজকে যে বিষয়টি নিয়ে আমরা বাক্য নিয়ে কথা বলছি, বাক্য তত্ত্বের, এখানে যে প্রশ্নটা সচরাচর হয় সেটি হচ্ছে একটি বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা আবশ্যক, এটির উপর একটি প্রশ্ন রেডি করবে। আমরা যখনই তোমাদের সাথে সরাসরি দেখা হবে, আমরা সেই সময় এই প্রশ্নটি আমি দেখবো, সিন করে দেবো তখন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।